ভিউয়ার্স, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি, আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের প্রিয় কর্নেল সমগ্র থেকে আরেকটি গল্প। আজকের গল্প ডাকিনী তন্ত্র। লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ। লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ 1930-তে 14 অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি মারা যান 4 সেপ্টেম্বর 2012-এ। তিনি একজন বিখ্যাত ইন্ডিয়ান রাইটার ছিলেন এবং 1994-এ তিনি তার অলীক মানুষ উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কারও পান। তিনি তার জীবনকালে প্রায় 150টি উপন্যাস এবং প্রায় 300টি ছোট গল্প লিখেছেন। তিনি আমাদের প্রিয় গোয়েন্দা ক্যারেক্টার কলোনেল নীলাদ্রি সরকারের প্রতিষ্ঠাতা। তো চলুন আজকের গল্পটি শুরু করা যাক। আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। তো চলুন বেশি দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। দৈনিক সত্যসেবক পত্রিকার নিউজ রুমে বসে একটা ক্রাইম রিপোর্ট লিখছিলাম। সেই সময় নিচের রিসেপশন থেকে টেলিফোন এলো। সুদর্শন সান্যাল নামে এক ভদ্রলোক আমার দর্শন প্রার্থী। কপি লেখার সময় বাইরের কেউ এলে বেশ বিরক্তই হই, কিন্তু আজকের কপিটা অনেকটাই মামুলি ধরনের। জেল পালানো এক উগ্রপন্থী কলকাতার একটা হোটেলে ধরা পড়েছে। আজকাল পাঞ্জাব, কাশ্মীর বা অসম থেকে উগ্রপন্থীরা তাড়া খেয়ে কলকাতায় প্রায়ই আশ্রয় নিচ্ছে। কলকাতার মতো বিশৃঙ্খল ভিড়ে ভরা এই বিশাল শহরে গা ঢাকা দেওয়া বেশ সোজা। তবে পুলিশের কেরামতি আছে সেটা কিন্তু বলাই উচিত। মাঝে মাঝে উগ্রপন্থীরা ধরা পড়ে এবং কাগজে খবর হয়। যদিও আমাদের নিউজ ব্যুরোর নতুন সম্পাদক কমলদার মতে কারে ধরতে কারে ধরছে, ছাড়ান দাও। একটু পরে সুদর্শন সান্যাল এলেন। ভদ্রলোক সত্যি সুদর্শন, তবে চেহারায় কেমন একটা বিষাদের ছাপ। উস্কো খুস্কো চুল, চোখে পুরু কাচের লেন্স, পরনে ঢিলে চকরা বকরা শার্ট এবং জিন্স, কাঁধে কালো একটা ব্যাগ। বললেন, পুরুলিয়া ডাইনি হত্যার রিপোর্টটা আপনি লিখেছেন তো? হ্যাঁ। আপনার নাম জয়ন্ত চৌধুরী? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি বলুন তো? সুদর্শন সান্যাল প্রশস্ত নিউজ রুমে চোখ বুলিয়ে বললেন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, তবে একটু গোপনে বলতে চাই। বেশ, তো চলুন লবিতে গিয়ে বসা যাক। লবিতে বসার আর জায়গা নেই। অগত্যা এক কোণে গিয়ে দুজনে দাঁড়ালাম। সুদর্শন সান্যাল চাপা স্বরে বললেন, আপনার রিপোর্টটা খুঁটিয়ে পড়েছি, তবে আপনার ব্যাখ্যাটা বড্ড ছকে বাঁধা বলে মনে হয়েছে। অর্থাৎ আপনি ওই ডাইনিদের ব্যাপারটা, মানে ইংরেজিতে যাকে বলে উইচক্রাফট, একেবারেই উড়িয়ে দিয়েছেন। তা আপনি উইচক্রাফটে বিশ্বাস করেন বুঝি? করি। সম্প্রতি আমি পুরুলিয়ায় গিয়েছিলাম, অযোধ্যা পাহাড়ে জঙ্গলের ভেতর। আপনি ডাইনি দেখেছেন? ঠিক তাই। সুদর্শন সান্যাল মালবড়ো সিগারেটের প্যাকেট বের করে বললেন, নিন নিন, স্মাগল সিগারেট নয়, গত সপ্তাহে আমেরিকা থেকে ফিরেছি, এখনও 2 প্যাকেট আছে। সিগারেট আমি তত বেশি খাই না, কিন্তু গত 1 মাস ধরে আমার সিগারেট খাওয়াটা একটু বেড়েই গেছে। আসলে আসলে খুব অ্যাংজাইটিতে ভুগছি জানেন। সিগারেটটা নিয়ে বললাম, থ্যাঙ্কস। তো অ্যাংজাইটিটা কি ওই ডাইনি নিয়ে? ঠিক ঠিক ধরেছেন। আমি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে বায়োকেমিস্ট্রি নিয়ে রিসার্চ করছিলাম। হঠাৎ আমার জীবনে না অদ্ভুত একটা অশান্তি এসে গেল। আমার স্ত্রী গোপা। বলুন। ওয়েস্টে মেম সাহেবদের মধ্যে এখন উইচক্রাফট নিয়ে খুব হিড়িক। গোপা কিভাবে একটা গ্রুপের সঙ্গে জড়িয়ে পড়েছিল সেটা জানতামই না। সেও আমার সঙ্গে ওই বায়োকেমিস্ট্রি নিয়েই রিসার্চ করছিল। যাকে আপনাকে সংক্ষেপেই বলি,
তা আমি ওইসব ব্যাপার একটু বিশ্বাস করতাম না, কিন্তু ক্রমশই গোপা আমাকে বিশ্বাস করিয়েই ছাড়লো। এই ধরুন একটা সুন্দর অ্যাপেল, গোপা সেটা কেটে দেখালো ভেতরে কুৎসিত একটা লার্ভা, কিংবা বেগুন কেটে তাজা রক্ত। রক্তটা ল্যাবে পরীক্ষাও করে দেখেছি, একেবারে সত্যিকারের রক্ত। আরে সেটা তো ম্যাজিকও হতে পারে। না না জয়ন্তবাবু, আমি একজন বিজ্ঞানী, আমাকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। কোপা একদিন বলল ওর গ্রুপ লিডারের নির্দেশ ওকে ভারতে ফিরতে হবে। ভারতই নাকি উইচক্রাফটের আদি উৎস। এখানকার ডাইনিদের সঙ্গে যোগাযোগ করে তাদের গুপ্তবিদ্যা সংগ্রহ করতে হবে। তা না হলে কোপাকে মরতে হবে। তাই কোপার সঙ্গে আমাকেও ফিরতে হলো। তারপর আমার পৈতৃক বাড়ি ওই বাগবাজারে গঙ্গার ধারে। বাবা মা এখন আর বেঁচে নেই। আমার মামা তো দাদা অবনী মৈত্র বাড়িটা দেখাশোনা করেন, নিচের তলায় ভাড়াটেও আছে। আর অবনীদা বিপত্নী, ছেলে মেয়ে নেই, একটা ঘরে একাই থাকেন। ওই সাধু সন্ন্যাসী টাইপের মানুষ বরাবরই। তা কলকাতায় ফিরে কি হলো সেটা বলুন। বলছি ওই অবনীদার আবার তন্ত্র সাধনার বাতিক আছে, কাজেই গোপার সঙ্গে ওর বেশ জমেছে। কিন্তু আমার আবার এটা একেবারে অপছন্দ। কেন বলুন তো? রাত বিরেতে দুজনে একটা ঘরে দরজা আটকে ধুনো জেলে কি সব করে, অদ্ভুত সব শব্দ শুনি। আমার আমার ভীষণ ভয় করে। তা পুরুলিয়ায় কেন গিয়েছিলেন আপনি? আপনার রিপোর্টটা বেরোনোর পর দিন অবনীদা আর গোপা বলল জরুরি কাজে বাইরে যাচ্ছে, ফিরতে দুদিন নাকি দেরি হবে। আমি ওদের গোপনে ফলো করলাম। ওরা পুরুলিয়া গেল ট্রেনে, তারপর ট্যুরিস্ট বাসে ওই অযোধ্যা পাহাড়ে। একটা জিপ ভাড়া করে ফলো করেছিলাম জানেন। জঙ্গলের ভেতর ওরা বাস থামিয়ে নামলো। জিপ একটু দূরে থামিয়ে ড্রাইভারকে অপেক্ষা করতে বললাম আমি। তখন সন্ধ্যা হয়ে এসেছে। ড্রাইভার বলল যে আধ ঘন্টার মধ্যে না ফিরলে সে জিপ নিয়ে চলে যাবে, কারণ ওখানে নাকি খুব বুনো হাতির উপদ্রব। আপনি কি করলেন? ওকে টাকার লোভ দেখালাম। আপনি তো দেখেইছেন অযোধ্যা পাহাড় অঞ্চলে অনেক বসতি আছে। ড্রাইভার একটা বসতি দেখিয়ে বলল আমার জন্য সেখানে অপেক্ষা করবে, তবে আমি যেন একটু সাবধানেই যাই। তখনও গোপাদের ওই জঙ্গলের পথে আবছা দেখাও যাচ্ছিল, তাই ফলো করতে কোনো অসুবিধে হয়নি। কিছুক্ষণ পরে জঙ্গলের পথ ছেড়ে ওরা ভেতরে ঢুকলো। ততক্ষণে জ্যোৎস্না ফুটেছে। জঙ্গলের ভেতর একটা ফাঁকা জায়গায় পৌঁছে ওরা থামলো। তারপর আগুনের কুণ্ড জ্বলে উঠতে দেখলাম। সুদর্শন সান্যালের মুখে বেশ উত্তেজনা ফুটে উঠেছিল। বললাম, তারপর কি দেখলেন বলুন? আপনাকে বলতে কোনো লজ্জা নেই। দেখলাম দুজনে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় কিছুক্ষণ আগুনের কুণ্ডের চারিদিকে অদ্ভুত নাচলো। তারপর তারপর বলুন, চুপ করলেন কেন? সে সে অতি জঘন্য। দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখলাম। আমার মাথা ঠিক ছিল না জানেন। আমার সঙ্গে কোনো অস্ত্রও নেই। কি করব ভাবছি, হঠাৎ দেখি গোপা আর অবনীদা ওই অবস্থায় শূন্যে ভাসছে। সে হয়তো আপনার চোখের ভুল। না 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 না, ওরা আগুনের ওপর ভাসছিল, বিশ্বাস করুন। আমি ভীষণ ভয় পেয়ে চুপচাপ চলে আসি। কলকাতা ফেরার দুদিন পরে ওরা ফিরল। আমি ঘুণাক্ষরেও জানতে দিলাম না ওদের যে আমি কি দেখেছি। যাই হোক, এরপর আমার সিদ্ধান্ত আমার আর বেঁচে থাকা উচিতই নয়। কোপা আমার জীবনের স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা একেবারেই ভেঙে গেছে। এবার আমার কাছে আর বাঁচার কোনো অর্থই নেই। আমি সুইসাইড করব। আপনি ওসব কথা ভাবছেন কেন?
সুদর্শন সান্যাল আবার একটা সিগারেট ধরালেন এবং আমাকেও দিলেন। বললেন, আমার জীবন আপনাকে শুধু জানাতে এসেছিলাম। আপনার আপনার ব্যাখ্যাটা ঠিক নয়। ডাইনি আছে, আছে, উইচক্রাফট সত্য। বিজ্ঞান এখনো সব কিছুর ব্যাখ্যা করতে পারে না মিস্টার চৌধুরী। আচ্ছা, চলি, আমার এই কার্ডটা আপনি রাখুন। বলে ভদ্রলোক একটা নেম কার্ড দিয়ে হন্তদন্তভাবে সিঁড়ি বেয়ে নেমে গেলেন। হতবাক হয়ে আমি দাঁড়িয়ে রইলাম। সুদর্শন সান্যাল পাগল নন তো? নাকি অসতী স্ত্রীর কীর্তিকলাপ দেখতে দেখতেই পাগল হয়ে গেছেন? কিন্তু সত্যি সত্যি যদি উনি আত্মহত্যা করে বসেন? উদ্বিগ্নভাবে নিউজ রুমে ফিরে গেলাম। সাংবাদিক জীবনে বিচিত্র ধরনের মানুষ আমি দেখেছি, কিন্তু এমনটা কখনো দেখিনি। তাছাড়া ঘটনাটাও বেশ রোমাঞ্চকর। নিঃসন্দেহে রোমাঞ্চকর, বিশেষ করে সুদর্শন সান্যালের আত্মহত্যার সিদ্ধান্তটা। কর্নেল নীলাদ্রি সরকারের মুখের দিকে তাকালাম। ও টেবিলে একগোছা পোস্টকার্ড সাইজের রঙিন প্রজাপতির ছবি। আমার মুখে আগের সন্ধ্যার বিস্তারিত বিবরণ শুনতে শুনতে ছবিগুলো দেখছিলেন এবং একটা প্যাডে কি সব লিখছিলেন। আমার কথা শেষ হলে উনি এই মন্তব্য করে আবার নিজের কাজে মন দিলেন। এই ক্ষেত্রে আমার তো একটা নৈতিক দায়িত্ব এসে গেছে কর্নেল, সেই জন্যই আপনার কাছে সাত সকালে ছুটে এসেছি। ষষ্ঠীচরণ কফি রেখে গিয়েছিল। কফিতে চুমুক দিয়ে দাড়ি চুলকে কর্নেল বললেন, নৈতিক দায়িত্ব? তা নৈতিক দায়িত্বটা কিসের? বারে সুদর্শনবাবুকে আত্মহত্যা থেকে বাঁচানো উচিত নয়। যে সত্যি সত্যি মরতে চায় তাকে কি করে বাঁচাবে জয়ন্ত? তাছাড়া এমন তো হতেই পারে যে উনি গত রাতেই আত্মহত্যা করে ফেলেছেন। বলে কর্নেল ছবি থেকে মুখ তুললেন, চওড়া টাকে হাত বুলিয়ে একটা চুরি ধরালেন। জয়ন্ত, তুমি একটা বড় ভুল করেছো। ভুল করেছি? হ্যাঁ হ্যাঁ, গতকাল সন্ধ্যেতেই আমাকে টেলিফোন করতে পারতে, কিংবা অফিস থেকে একেবারে আমার কাছেই চলে আসতে। হ্যাঁ, সেটা অবশ্য সত্যি ভুল করেছি। আসলে তুমি গোপা এবং অবনীবাবুর অবৈধ সম্পর্কের উপরে বেশি গুরুত্ব দিয়েছিলে। সেটা তো এখনও দিচ্ছি, তবে উইচক্রাফট ব্যাপারটা সত্যিই বোগাস। সুদর্শনবাবু স্বচক্ষে ওদের কীর্তিকলাপ দেখে মাথা ঠিক করে রাখতে পারেননি, হ্যালুসিনেট করেছেন। ভদ্রলোক যে মানসিক রোগে ভুগছেন তা তো স্পষ্টই বুঝেইছি। স্বামী স্ত্রী দুজনেই বায়োকেমিস্ট। রসায়নবিদ্যার দৌলতে অনেক অদ্ভুত ব্যাপার অবশ্য ঘটানো যায়। বিশেষ করে জৈব রসায়নবিদ্যাটা খুবই ইন্টারেস্টিং। কর্নেল, বাগবাজারে গিয়ে সুদর্শনবাবুর একটা খোঁজ নেওয়া দরকার বলে মনে হয়। আমার খুব অস্বস্তি হচ্ছে। তুমি অবশ্য থানায় ফোন করে জেনে নিতে পারতে সত্যি ওই নামে কেউ রাতারাতি আত্মহত্যা করেছে কিনা, কিন্তু তাতে হয়তো একটু বাড়াবাড়ি হয়ে যাবে। তার চেয়ে বরং ওর বাড়িতেই ফোন করো। কার্ডে তো ওর বাড়ির ঠিকানা আর ফোন নাম্বার লেখাই আছে। নেম কার্ডটা কর্নেলের টেবিলের ওপর রেখেছিলাম, তুলে নিয়ে ফোনে ডায়াল করলাম। উত্তেজনায় আমার হাত কাঁপছে। একটু পরেই সাড়া এলে বললাম, হ্যালো, মিস্টার সুদর্শন সান্যালের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কে বলছেন? পুরুষ কণ্ঠে সাড়া এসেছিল, মনে হলো বাড়ির কাজের লোক। বলল, আগে সাহেব তো এখনো ঘুমোচ্ছেন,
আধ ঘন্টা পরে ফোন করুন। কিছু বলতে হবে? আপনার মেম সাহেব আছেন? আগে উনি তো ঠাকুর ঘরে জপে বসেছেন। আর অবনীবাবু? তিনি গঙ্গা স্নানে গেছেন, ফিরতে দেরি হবে। আপনি কোত্থেকে বলছেন স্যার? ইলিয়েট রোড থেকে। আপনি কে স্যার? মানে ওই সাহেব যদি নাম টাম জিজ্ঞাসা করেন। বলবেন জয়ন্ত চৌধুরী। আপনি কে বলছেন ভাই? আগে আমি ভবতারণ, সাহেবের বাবার আমল থেকে এ বাড়িতে আছি। বেশ, ঠিক আছে বলে ফোনটা রেখে দিলাম। কর্নেল বললেন, কি হলো? সুদর্শনবাবু তো এখনো ঘুমোচ্ছেন, আর কোপাদেবী ধ্যান করছেন, আর অবনীবাবু মা গঙ্গার বুকে। ভবতারণ নামে বাড়ির ওই পুরাতন চাকর ফোন ধরেছিল। কর্নেল দেওয়ালে ওর প্রিয় গ্র্যান্ডফাদার ক্লকের দিকে তাকিয়ে বললেন, 9:05। এখনও সুদর্শনবাবু ঘুমোচ্ছেন? আমেরিকা ওর এদেশি অভ্যেস বদলাতে পারেনি, এটা তো একটু গোলমেলে ঠেকছে জয়ন্ত। তোমার কেসটা বেশ ইন্টারেস্টিং, বুঝলে? চলো বেরোনো যাক। কর্নেল হঠাৎই ব্যস্ত হয়ে উঠলেন। ওর হাব ভাব লক্ষ্য করে উদ্বেগ আবার ঘনিয়ে এলো। একটু পরে দুজনে 3তলার অ্যাপার্টমেন্ট থেকে নেমে এলাম। লনের পার্কিং জোনে আমার গাড়িটা পার্ক করাই ছিল। স্টার্ট দিয়ে বললাম, যে কি দেখবো কে জানে। কর্নেল অবশ্য কোনো কথা বললেন না, জ্বলন্ত চুরুট কামড়ে ধরে চোখ বুঝলেন। সাদা একরাশ দাড়িতে এক টুকরো ছাই খসে পড়ল। তারপর গাড়ির ঝাঁকুনিতে এবং বাতাসে টুকরোটা অদৃশ্য হয়ে গেল। বাইরে থেকে রোজ নাকি 30-35 লাখ লোক হই হই করে কলকাতায় এসে ঢোকে। আজ তাদের অভাবে কলকাতাটাকে কেমন যেন নিষ্প্রাণ দেখাচ্ছে। বাগবাজার এলাকায় নাম্বার খুঁজতে খুঁজতে অবশেষে বাড়িটা পাওয়া গেল। চিতপুর রেলইয়ার্ডের কাছে গঙ্গার ধারে সেকেলে একটা দোতলা বাড়ি। নিচের তলায় সারবন্দি দোকানপাট সব বন্ধ। গলির ভেতরে গিয়ে ডান দিকে বাড়ির গেট। গেটটা একেবারে জরাজীর্ণ এবং বাড়ির সঙ্গে বেশ মানানসই। ভেতরে এলোমেলো কয়েকটা গাছ, ঝোপঝাড়, পোড়ো ঘাসে ঢাকা জমি। পোর্টিকো দেখে বোঝাই যায় যে এককালের উত্তর কলকাতার বনেদি পরিবারের বাড়ি ছিল এটা। হর্ন বাজানোর পরে একজন রোগা বেটে হাফ প্যান্ট গেঞ্জি পরা প্রৌঢ় ভদ্রলোক এসে গেটের মোর্চে ধরা গড়াদের উপাসে দাঁড়ালো। তারপর কর্নেলকে দেখা মাত্র সেলাম ঠুকল। কর্নেল বললেন, সাহেব উঠেছেন? না উঠলে আমরা বরং অপেক্ষা করি। তা তোমার নামই কি ভবতারণ? আগে স্যার। তা গেটটা খুলে দাও তো দেখি, আমরাই টেলিফোন করেছিলাম। পোর্টিকোর খোলামেলা ছাদ থেকে কেউ একটা বলল, কে রে ভবা? ভবতারণ ঘুরে বলল, আগে এরা সাহেবের সঙ্গে দেখা করতে এসেছেন। গাড়ির ভেতর থেকে কর্নেলের কাঁধের ওপর দিয়ে দেখলাম একটা লোক। হৃষ্টপুষ্ট সুন্দর চেহারা, মাথায় কালো লম্বা চুল এবং দাড়ি, পরনে গেরুয়া ফতুয়া এবং লুঙ্গি, আর কপালে লাল তিলক, গলায় রুদ্রাক্ষের মালা। ইনিই তাহলে সেই তান্ত্রিক অবনী মৈত্র। কণ্ঠস্বর অবশ্য বেশ অমায়িক। বললেন, দাঁড়া দাঁড়া, যাচ্ছি। কর্নেল বাইনোকুলারে গাছপালায় পাখি কিংবা ঝোপঝাড়ে প্রজাপতি খুঁজছিলেন। রাজ্যের হাড় হাবাতে কাক ছাড়া এখানে ওর দর্শনীয় কিছুই নেই। তবে ওই কথায় আছে না, বাতিক। একটু পরে খড়ম পায়ে তান্ত্রিক এসে অমায়িক হেসে করজোড়ে নমস্কার করলেন। তা মশাইদের কোথা থেকে আসা হচ্ছে জানতে পারি? সত্যসেবক পত্রিকা থেকে। ও, তাহলে তো আপনারা গোপার ইন্টারভিউ নিতে এসেছেন নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অবনী মৈত্রের মুখে গাম্ভীর্য ফুটে উঠল। বলল, কিন্তু গোপা তো ইন্টারভিউ দেয় না কোনো কাগজকে। কি করে গোপার কথা রটে গেছে তা তো বুঝতেই পারছি না। রোজই তো কাগজ থেকে কেউ না কেউ আসছে।
গোপা খুবই বিরক্ত হয়, ও কোনো পাবলিসিটি চায় না। সুদর্শনবাবুই আমাদের বলেছেন ওর ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দেবেন। তাই বুঝি? তা সুদর্শন তো এখনো ঘুমোচ্ছে। উনি কি রোজই বেলা অবধি ঘুমোন? হ্যাঁ, 10:30টার আগে ওঠে না। আসলে সায়েন্টিস্ট তো, রাত জেগে ওই ল্যাবে কাজকর্ম করে। অবনী মৈত্র একটু ইতস্তত করে বললেন, তা সুদর্শন যখন আপনাদের আসতে বলেছে তখন তো আর কথা নেই। ভবা, গেটটা খুলে দে, এদের নিয়ে গিয়ে বসা। চাফা দে আর দেখ উঠেছে কিনা। ভবতারণ গেট খুলে দিল। অবনীতান্ত্রিক প্রাঙ্গণের ঝোপঝাড়ের ভেতর দিয়ে অদৃশ্য হলেন। ওদিকে একটা পুরনো মন্দিরের চূড়োও দেখা যাচ্ছিল, তার পেছনেই গঙ্গা, কারণ খিড়কির খোলা দরজা দেখতে পেলাম। পুরনো আমলের আসবাবে সাজানো বড় একটা ঘরে আমাদের বসিয়ে ফ্যান চালিয়ে দিল ভবতারণ। তারপর ভেতরে চলে গেল। কর্নেল ঘরের ভেতরটা দেখছিলেন। বললেন, বাণিজ্যে বসতে লক্ষ্মী। বাণিজ্য তো গেছে, তাই লক্ষ্মীও রাগ করে পালিয়ে গেছেন। আচ্ছা জয়ন্ত, অনুমান করো তো এই ফ্যামিলির কি বাণিজ্য ছিল? লোহালক্কর কিংবা মুদিখানা? না না না, ওষুধের ওষুধের। কি করে বুঝলেন? ওই ছবিটা দেখে। এতক্ষণে দেওয়ালে টাঙানো ছবিগুলোর দিকে চোখ গেল। একটা প্রকাণ্ড ছবিতে একটা ভদ্রলোকের মাথার ওপর অর্ধচন্দ্রাকৃতি সাইনবোর্ডে লেখা শার্নাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ভদ্রলোকের চেহারার সঙ্গে সুদর্শনবাবুর মুখের বেশ মিলও আছে। কাল সন্ধ্যায় দেখা একটা মুখের স্মৃতি মনে এখনও স্পষ্ট। আবার সেই উদ্বেগটা ফিরে এলো। তারপর হঠাৎই ঘরের ভেতর একটা কড়া সুগন্ধের ঝাঁজ ছড়িয়ে এলো। একটু চমকেই উঠেছিলাম। বললাম, একটা গন্ধ পাচ্ছি কর্নেল, আপনি পাচ্ছেন না? পাচ্ছি তো, পারফিউমের, সম্ভবত ফরাসি সুগন্ধি। গোপাদেবী আমাদের অভ্যর্থনা জানালেন বলাই চলে। গন্ধ পাঠিয়ে? ঠিকই ধরেছ। অ্যাবসার্ড তো। গন্ধটা কিন্তু সত্যি আমাদের ঘিরে ধরেছে। সাবধান জয়ন্ত। কর্নেলের মুখে হাসি ছিল। আমি অবাক হয়ে বললাম, উনি কিভাবে গন্ধ পাঠাতে পারেন? ডাকিনী বিদ্যার জোরে। সুগন্ধটা যেমন হঠাৎ এসেছিল তেমনি হঠাৎ মিলিয়ে গেল। তারপর আমাকে চমকে দিয়ে ওপর থেকে দুটো লাল গোলাপের কুঁড়ি মেঝের ফরাসে পড়ল। কর্নেল কুঁড়ি দুটো কুড়িয়ে নিয়ে একটা আমাকে দিলেন। বললাম, অদ্ভুত তো। অভ্যর্থনা অভ্যর্থনা, গোপাদেবীকে পাবলিসিটি দেবে কিন্তু, বুঝলে? ম্যাজিক ম্যাজিক। চুপ বলে কর্নেল নিভে যাওয়া চুরুট ধরালেন। তারপর পর্দা তুলে এক লাবণ্যময়ী যুবতীর আবির্ভাব ঘটল। পরনে গৈরিক শাড়ি এবং হাতকাটা ব্লাউজ, চূড়ো করে বাঁধা চুল, কপালে উজ্জ্বল লাল টিপ। চোখের দৃষ্টিটা কেমন যেন অস্বাভাবিক। একটু গাটা ছমছম করে উঠল। বলল, নমস্কার। আসুন আসুন গোপাদেবী, সুদর্শনবাবু নিশ্চয়ই বলেই রেখেছেন যে আমরা আসছি। গোপা অবশ্য বসল না। ঠোঁটের কোণে হাসির তীক্ষ্ণ সৌন্দর্য এঁকে বলল, ও কিছু বলেনি, তবে আমি জানি আপনারা আসবেন। বসুন। আপনি আপনার অলৌকিক শক্তি দিয়ে আমাদের অভ্যর্থনা জানিয়েছেন। আমরা সত্যিই মুগ্ধ। তা কর্নেল সরকার, আমি জানি যে আপনি কে এবং কেন এসেছেন। আপনি অলৌকিক শক্তির সাহায্যে তাহলে সবই জানতে পারেন? পারি পারি। তারপর আমার দিকে তাকিয়ে বলল, আপনি তো সাংবাদিক জয়ন্ত চৌধুরী,
পুরুলিয়ায় ডাইনি হত্যা নিয়ে যে রিপোর্টটা লিখেছিলেন সেটা পড়েছি। আপনার ব্যাখ্যার 99% কারেক্ট, তবে 1% ঠিক নয়। যাদের ডাইনি বলে খুন করা হয়েছে তারা কেউ ডাইনি নয় সেটা ঠিক। নানা কুটিল স্বার্থে হতভাগিনীদের খুন করা হয়েছে, কিন্তু প্রকৃত ডাইনিদের চেনা যায় না। তারা আছে এবং থাকবেও। ওর কথাটা একটু নোট করে নাও জয়ন্ত। ও, আর একটা কথা, কর্নেল সরকার, সুদর্শন কিন্তু আত্মহত্যা করেনি। আত্মহত্যা করার জন্য মনে জোর থাকা চাই, ওর সেটা নেই। বহুদিন থেকেই ওর বন্ধু এবং চেনা জানা লোকের কাছে আত্মহত্যার কথা বলেই আসছে। ও একজন সাইকিক পেশেন্ট। কর্নেল তুম্ব মুখে দাড়িতে হাত বুলিয়ে বললেন, আপনার অলৌকিক শক্তি দেখে তো আমি সত্যি মুগ্ধ। সরি কর্নেল সরকার, আপনার বোঝা উচিত ছিল যে সুদর্শন একজন সাইকিক পেশেন্ট। আমার নামেই মিথ্যে স্ক্যান্ডেল রটিয়ে বেড়াচ্ছে। তা আপনার অলৌকিক শক্তিতে ওকে সুস্থ করে তুলছেন না কেন গোপাদেবী? ইচ্ছে করলেই তো। এনিওয়ে, ওকে পাঠিয়ে দিচ্ছি। ততক্ষণ আপনারা কফি খান। আমি জানি আপনি কফির ভক্ত। মার্কিন কফি বুঝি? হ্যাঁ। ভবতারণ ঢুকলো ট্রে নিয়ে। টেবিলে ট্রে রেখে সে গোপার দিকে তাকিয়ে চলে গেল। কর্নেল কফির পেয়ালা তুলে নিলেন। আমি নিলাম, কিন্তু চুমুক দিতে গিয়ে ভীষণ চমকে উঠলাম। পেয়ালার কফির রং গাঢ় লাল, একেবারে রক্তের মতো। কর্নেলও কফির পেয়ালার দিকে তাকিয়ে বললেন, অপূর্ব, কফিটা তো রক্তে পরিণত করে দিলেন দেখছি। মনে হচ্ছে মুরগির রক্ত। গোপা ঠোঁটের কোণে বাঁকা হেসে বললেন, রক্তের পেছনে ছোটাছুটি করে বেড়ান, রক্তটা কি মানুষের হলে খুশি হতেন? একটু বসুন, ওকে পাঠিয়ে দিচ্ছি, তখন না হয় সত্যিকার কফি খাবেন। বলে সে পর্দা তুলে চলে গেল। কর্নেলের দেখা দেখি কফির পেয়ালা রেখে দিলাম। চাপা স্বরে বললাম, আশ্চর্য, ভবতারণ যখন কফি আনলো তখন কিন্তু রক্ত ছিল না। ম্যাজিকটা। ম্যাজিক নয় ডার্লিং, অলৌকিক শক্তি। ম্যাজিক বিদ্যার সাহায্যে আমাকে গোপাদেবীর চেনার কথা নয়। এই সময় ভবতারণ আবার ঘরে ঢুকল। গোমরা মুখে ট্রেতে পেয়ালা দুটো তুলে চাপা স্বরে বলল, বাড়ির মান সম্মান আর রইল না কো। আমাকে ক্ষমা করবেন স্যার, আশা অবধি মেম সাহেব সকলের সঙ্গে এরকম বুজরুকি করছেন। আমার সঙ্গেও যখন তখন এসব ফষ্টি নষ্টি। এতে বসেছি দুমুটো, হঠাৎ দেখি ভাতের ভেতর হাড়। থুক! সে দ্রুত ট্রে নিয়ে বেরিয়ে গেল। কর্নেল সিলিংয়ের দিকে বাইনোকুলার তাক করলেন। একটু পরে সেটা নামিয়ে বললেন, কি কর্নেল? লোহার বিম আর কড়ি কাঠ। বাড়িটার বয়স 100 বছরেরও বেশি। টালিগুলো কিন্তু এখনও বেশ পোক্তই আছে, ইটালিয়ান মার্বেলের টালি। আমার তো মাথা ভোঁ করছে। গোপাদেবীকে পাবলিসিটি দাও জয়ন্ত। বাইরে এই সময় একটু কাশির শব্দ হলো। তার একটু পরেই পাজামা পাঞ্জাবি পরা সুদর্শন সান্যাল ঘরে ঢুকল। মুখটা তেমনই বিষণ্ণ আর গম্ভীর। আমার মুখোমুখি সোফায় বসে ক্লান্ত স্বরে বললেন, মর্নিং জেন্টলম্যান। মর্নিং। আপনাকে ঘুম থেকে ওঠানোর জন্য আমরা সত্যি দুঃখিত মিস্টার সান্যাল। আলাপ করি দি, ইনি কর্নেল নীলাদ্রি সরকার। সুদর্শন সান্যাল কর্নেলের দিকে তাকিয়ে বললেন, আপনি আমার পরিচিত, তবে মুখোমুখি আলাপের সৌভাগ্যটা হয়নি। বিচার পত্রিকায় মাঝে মাঝে আপনার প্রবন্ধ বেরোয়, আমি আপনার ছবি দেখেছি। তবে গোপা বলল আপনি নাকি প্রাইভেট ডিটেকটিভও।
ইজ ইট ট্রু? আমি সেরকম পছন্দ করি না মিস্টার সান্যাল, আমাকে বরং রহস্যভেদী বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, রহস্যই বটে। গোপার কীর্তিকলাপ সত্যিই রহস্যময়। জয়ন্তবাবু কি সেই রহস্যভেদের জন্য কর্নেল সরকারকে নিয়ে এসেছেন? এটা কিন্তু ঠিক করেননি জয়ন্তবাবু। আসলে আপনি ওই আত্মহত্যা করবেন বলেছিলেন তো, তাই জয়ন্ত একটু ভয় পেয়েছিল। তার করিনি। তা তো আমরা দেখতেই পাচ্ছি। সুদর্শন মাথার এলোমেলো চুল আঁকড়ে ধরে বলল, করতে পারছি না জানেন, যতবার অ্যাটেম্প্ট নিয়েছি ততবারই ফেল করছি। গোপা যেন সব সময় আমাকে চোখে চোখে রেখেছে, কিন্তু আমাকে যে সুইসাইড করতেই হবে। আচ্ছা, কলকাতায় ফিরে কি আপনি ফের রিসার্চ শুরু করেছেন? না, তবে গোপা ওপরে ঘরে আমার জন্য একটা ল্যাবরেটরি গড়ে দিয়েছে, ইনসিস্ট করছে। কিন্তু জয়ন্তবাবুকে তো সব বলেইছি। আই আই রিয়েলি হেট হার, বিকজ I can't kill her. She's so powerful, so shrewd. আপনি ঘুম থেকে অনেক দেরিতে ওঠেন শুনলাম। কলকাতায় ফেরার পরই এটা হচ্ছে কর্নেল। ঘুমের বড়ি ইচ্ছে করেই খাই না। কেন খাই না সেটা জয়ন্তবাবু বুঝবেনি। আমি আসলে চুপি চুপি। আপনার স্ত্রীর প্রতি লক্ষ্য রাখেন। হ্যাঁ, ও একজন রিয়েল ডাইনি। উনি কি আলাদা ঘরে শোন? শি নিডস এ সেপারেট রুম। ঘরের ভেতর আমাকেও ঢুকতে দেয় না, কাকেও না, শুধু দ্যাট স্কাউন্ড্রেল লোফার ওই হিপোক্রেট অবনীতা বাদে। ভবতারণ এবার সত্যিকার কফি নিয়ে এলো। সে চলে গেলে সুদর্শন বলল, রিস্ক নিয়ে খাবেন কিন্তু, আপনারা আউটসাইডার। তাছাড়া কোপা কর্নেল সরকারকে দেখে আমার ওপর বেশ চটে গিয়েছিল। বলছিল যে আমি নাকি ওর পেছনে প্রাইভেট ডিটেকটিভ লাগিয়েছি। কর্নেলকে কফিতে চুমুক দিতে দেখে সাহস করে আমিও কফিতে চুমুক দিলাম। কফিটা চমৎকার। সুদর্শন কফি খেতে খেতে ফের চাপা স্বরে বলল, আমার সব কথা গোপা শুনতে পাচ্ছে। ভাগ্যে আমি ওকে আর ভয় করব না। সুইসাইড করার আগে শেষ একবার চেষ্টা করে দেখব ওকে খুন করতে পারি কি না। সর্বনাশ! স্ত্রীকে আপনি খুনের চেষ্টা করেন নাকি? করি, তবে পারি না। কিভাবে করেন? ল্যাবের ধারালো ছুরি দিয়ে ওর গলা। হঠাৎই থেমে গেল সুদর্শন। ম্লান হাসল। ধুস, আমার দ্বারা কিচ্ছু হবে না। এই বলেই হঠাৎ ব্যস্তভাবে উঠে দাঁড়ালো। ওই যা, চিঠিটা বলে সে হন্তদন্ত হয়ে বেরিয়েও গেল। এবং গেল তো গেল, প্রায় 20 মিনিট পরে কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, আমরা এখন এ বাড়িতে অবাঞ্ছিত। চলো জয়ন্ত, কেটে পড়া যাক। কর্নেলের বাড়িতে এমন অনেক ছুটির দিন কাটিয়ে দিয়েছি এবং ষষ্ঠীচরণের সুস্বাদু রান্নায় আপ্যায়িতও হয়েছে। তবে ওই এক জ্বালা, আমার বৃদ্ধ বন্ধু কোনো বিষয়ে মুখ খুললে কান একেবারে ঝালাপালা করে দেন। এদিনের বিষয় ছিল অকাল্ট কিংবা গুপ্তবিদ্যা। কিন্তু আজ আমি কান করেই ওর বকুনি শুনছিলাম, কারণ গোপাদেবীর কাণ্ড কারখানা দেখে আমার বেশ তাক লেগে গিয়েছিল। ঝাঁঝালো সুগন্ধ, ওপর থেকে দুটো গোলাপ কুঁড়ি পড়া, এবং কফির পেয়ালা হঠাৎই রক্তের পেয়ালায় রূপান্তর। ম্যাজিক! এসব কি সত্যি ম্যাজিক নাকি অলৌকিক শক্তির ক্রিয়াকলাপ? কর্নেল আমার প্রশ্নের কোনো সদুত্তর না দিয়ে দেশ বিদেশের আদিম জনজাতির মধ্যে এখনও প্রচলিত নানা গুপ্তবিদ্যা নিয়ে জ্ঞান ছড়াচ্ছিলেন। একসময় ওর বকুনি থামল এবং আমি ড্রয়িং রুমের সোফায় ভাত ঘুমে লম্বা হলাম। চোখ বুজে আসার আগে দেখলাম উনি বইয়ের র্যাক থেকে কি একটা মোটা বই বের করে এনে ইজি চেয়ারে বসলেন।
চোখ বুজে ভাবছিলাম গোপাদেবী কর্নেলের পরিচয় জানে এবং তার স্বামী সুদর্শনও জানেন। এতে অবশ্য অবাক হওয়ার মতো কিছু নেই। মার্কিন বিজ্ঞান পত্রিকা নেচার পাখি, প্রজাপতি, পোকামাকড় নিয়ে কর্নেলের অনেক সচিত্র লেখা ছেপে আসছে। তার ছবি এবং বিচিত্র জীবন কাহিনীও সংক্ষেপে ছেপেছে। জৈব রসায়ন বিজ্ঞানী দম্পতির সেটা চোখে পড়া স্বাভাবিক। দৈনিক সত্যসেবকে প্রকাশিত আমার ডাইনি সংক্রান্ত রিপোর্টটাও ওরা পড়েছে। কাজেই এক্ষেত্রে দুইয়ে দুইয়ে চার করাই যায়। তবে প্রশ্ন হলো, কাল সন্ধ্যায় সুদর্শন কি আমার কাছে নিছকই ডাইনির সত্যাসত্য জানাতেই এসেছিলেন? তার চেয়ে বড় কথা, আত্মহত্যার সিদ্ধান্ত কি কেউ ওভাবে অপরের কাছে ঘোষণা করে? কখন যে ভাত ঘুম এসে গিয়েছিল, কলিং বেলের শব্দে হঠাৎই ঘুমটা গেল ভেঙে। চোখ খুলে দেখলাম ষষ্ঠীচরণ এক যুবতীকে নিয়ে এলো। মহিলাদের সঠিক বয়স আঁচ করা আমার পক্ষে একটু কঠিন। গোপার বয়স 30-এর কাছাকাছি মনে হয়েছিল। এর বয়সটা কিছু কম হতেই পারে। চেহারায় বেশ নম্র লাবণ্য আছে এবং পরনে সাধারণ কিন্তু রুচিসম্মত শাড়ি, কাঁধ পর্যন্ত ছাঁটা চুল, চোখে চশমা। নমস্কার করে বলল, আমার নাম অপর্ণা রায়। বসুন, আপনার চিঠিটা কাল পেয়েছি। আমাকে তুমি বললে বেশি খুশি হব। অপর্ণা আমার দিকে ঘুরলে আমি একটু সোজা হয়ে বসলাম। কর্নেল বললেন, আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই, মিস্টার জয়ন্ত চৌধুরী, সাংবাদিক। অপর্ণা আমাকে নমস্কার করে বলল, পুরুলিয়া ডাইনি হত্যা নিয়ে আপনার লেখাটা পড়ে সত্যসেবক পত্রিকায় টেলিফোন করেছিলাম, তবে আপনি তখন অফিসে ছিলেন না। জয়ন্ত, অপর্ণা কলকাতার কাছে একটা কলেজে পড়ায়। অপর্ণা, তোমার চিঠি পড়ে মনে হয়েছিল তুমি নিজের জন্যই উদ্বিগ্ন। এখন মনে হচ্ছে তুমি অন্যের জন্য উদ্বিগ্ন। হ্যাঁ। তা তুমি কি ওই সুদর্শন সান্যালের জন্য উদ্বিগ্ন? অপর্ণা মুখ তুলল, চোখে পরিষ্কার বিস্ময়ের ছাপ। বলল, আপনার সম্পর্কে যা যা শুনেছি আমি বিশ্বাস করতাম না, জানেন। আপনি সত্যি... তা সুদর্শন কি তোমার আত্মীয়? না, ইউনিভার্সিটিতে পড়ার সময় ওর সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তারপর ও আমেরিকা চলে যায়। সেখান থেকে রেগুলার চিঠিও লিখত। তারপর হঠাৎই চিঠি লেখা বন্ধ করে দেয়। প্রায় 1 বছর পর মাস 3 আগে আবার ও চিঠি পাই। প্রেমে পড়ে বিয়ে করেছে। স্ত্রী রিসার্চ স্কলার, একসঙ্গে কাজ করে, কিন্তু বউকে নিয়ে নাকি ও খুব সমস্যায় আছে। কি সমস্যা সেটা খুলেও বলেনি। হঠাৎই গত সপ্তাহে সুদর্শন লেক টাউনে আমার বাড়িতে হাজির। সব কথা খুলে বলে আমাকে। তারপর এটাও বলে যে আত্মহত্যা করা ছাড়া নাকি ওর উপায় নেই। ওকে অনেক বুঝিয়েওছি, জানেন। আমার ধারণা ওর মানসিক অসুখ হয়েছে। ওর স্ত্রী গোপার সঙ্গে তোমার আলাপ হয়েছে? না, ভদ্রমহিলা সম্পর্কে সুদর্শন যা বলেছে তারপরে তার সঙ্গে আলাপ করা সম্ভব নয়। আর অবনী মৈত্রকে তুমি চেনো? চিনতাম না। সুদর্শনের বাড়িতে আমি কখনো যাইনি, কিন্তু সুদর্শনের কাছে সেদিন ওর পরিচয় পেলাম। কর্নেল চুরুটে ধোঁয়া ছেড়ে বললেন, যাগে, তা তুমি কি করতে বলছো আমাকে? আপনি সুদর্শনকে বাঁচান। তা সে তো দিব্যি বেঁচে আছে। কর্নেল সরকার, আমার ভয় হচ্ছে যে ও যে কোনো সময় ঝোঁকের বশে আত্মহত্যা করে বসবে। ও মানসিকভাবে মোটেও সুস্থ নয়। তা সেরকম হলে ওকে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাও। তোমার কথা শুনে তো মনে হচ্ছে সুদর্শন তোমাকে বেশ বিশ্বাসই করে, সম্ভবত তোমার সাহায্যও চায়। অপর্ণা মুখ নিচু করে ঠোঁটের কোণা কামড়ে ধরল। একটু পরে বলল, আপনি হয়তো ঠিকই বলেছেন।
ও সত্যিই বাঁচতে চায়, কিন্তু আত্মহত্যা নাকি ওকে করতেই হবে, কারণ কারণ ওর বউ ওকে আত্মহত্যা করিয়ে ছাড়বে। এই একটা অদ্ভুত ব্যাপার। দেখুন কর্নেল সরকার, আমি যদি মেয়ে না হয়ে ছেলে হতাম, ওর বন্ধু হতাম, তাহলে ওর বউকে বাড়ি থেকে বের করে দিতাম, সেই সঙ্গে ওই ভণ্ডতান্ত্রিক লোকটাকে গঙ্গায় ছুঁড়ে ফেলতাম। সুদর্শনের কোনো বন্ধু নেই? ছাত্র জীবনে ছিল, তবে তবে এখন কে কোথায় আছে তা জানি না। ও বরাবরই আসলে একটু অমিশুকে স্বভাবের ছেলে। বন্ধু বলছি বটে, কিন্তু সেই অর্থে তত ঘনিষ্ঠতা ওর কারোর সঙ্গেই ছিল না। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছেন? মা আর আমি ছাড়া আর কেউ নেই। বাবা মারা গেছেন। তুমি সুদর্শনকে বরং তোমাদের বাড়িতে একটু নেমন্তন্ন করো, একজন সাইকিয়াট্রিস্টকেও করো, বুঝেছো? বুঝেছি, কিন্তু ওর সঙ্গে যোগাযোগ করার একটু সমস্যা আছে। কেন? টেলিফোন করো। ওর বউটা সত্যিই ডাইনি। কিভাবে যে টের পায়! ওদের কাজের লোকটা ফোন ধরে বলে, ধরুন ডেকে দিচ্ছি, একটু পরে বলে যে সাহেব ঘুমোচ্ছেন। কর্নেল চোখ বুজে ইজি চেয়ারে হেলান দিয়ে বসলেন। একটু পরে বললেন, তুমি সুদর্শনের হিতাকাঙ্ক্ষিনী, আমার মতে তোমার রিস্কটা নেওয়া উচিত। বলুন, কী রিস্ক নিতে হবে বলুন? তুমি বরং ওর বাড়ি চলে যাও। ওর বউ যদি বাড়িতে ঢুকতে না দেয়? চেষ্টা করে দেখো। অপর্ণার মুখ দেখে মনে হলো যে সে বেশ দ্বিধায় পড়ে গেছে। একটু পরে রুমালে মুখ স্পঞ্জ করে বলল, বেশ, আমি এখনই গিয়ে দেখছি। কি হলো সেটা বরং আমি আপনাকে টেলিফোনে জানাবো। আপনার নাম্বারটা একটু দেবেন প্লিজ। কর্নেল টেবিলের ড্রয়ার থেকে একটা নেম কার্ড দিলেন, তারপর বললেন, একটা কথা, আমার ঠিকানা তুমি কার কাছে পেয়েছো? আমার মামা অপরেশ মজুমদার, রিটায়ার্ড পুলিশ অফিসার, সল্টলেকে বাড়ি করেছেন। প্রথমে আসলে মামার কাছেই গিয়েছিলাম, সুদর্শনের ব্যাপারে যদি কোনো হেল্প টেল্প করতে পারেন। মামা বললেন, পুলিশ এ ব্যাপারে আইনত তো কিছু করতে পারে না, তুই বরং কর্নেল সরকারের সঙ্গে একবার পরামর্শ করে দেখ। আমি সরাসরি আপনার কাছে আসার আগে চিঠিও লিখেছিলাম, তবে জবাবের জন্য আর ধৈর্য ধরতে পারিনি। কর্নেল চোখ বুজে চুরুট টানতে থাকলেন। অপর্ণা একটু দাঁড়িয়ে থাকার পর আমাকে নমস্কার করে বেরিয়ে গেল। বললাম, হাই ওল্ড বস। বলো ডার্লিং। অপর্ণা দেবীর সঙ্গে সুদর্শনের যোগাযোগ কি আপনিও গুপ্তবিদ্যার জোরে জেনে ফেলেছেন? না না, অপর্ণা তোমার রিপোর্ট পড়ে তোমার খোঁজ করেছে বলার সঙ্গে সঙ্গেই প্রায় অন্ধকারে ঢিল ছুঁড়েছিলাম, লেগেও গেছে। ষষ্ঠী, কফি। বিকেল 4:30 বাজে। জানালার বাইরে মাঠে সোনালি রোদ্দুর ঘরবাড়ির সঙ্গে লুকোচুরি খেলছে। কফিতে কয়েকটা চুমুক দিয়েছি, এমন সময় টেলিফোনটা বাজল। জয়ন্ত, একটু টেলিফোনটা ধরো তো। ফোন তুলে সাড়া দিতেই কেউ একটা ছ্যাঁতরানো গলায় বলল, গলাতে শোনো, গলাটা কেটে না গঙ্গায় ভাসিয়ে দেবো। তারপরেই ফোন রাখার শব্দ। হতবাক হয়ে দাঁড়িয়ে আছি। কর্নেল জিজ্ঞাসা করলেন, কি হলো জয়ন্ত, তোমাকে অমন দেখাচ্ছে কেন? আপনাকে কেউ গালাগালার হুমকি দিল? বলো কি? তা কি বললো? এই বেটা বুড়ো ঘুঘু, নাক গলাতে এসো না, গলা কেটে গঙ্গায় ভাসিয়ে দেব। কর্নেল গম্ভীর মুখে দাড়িতে হাত বুলিয়ে বললেন, গঙ্গায় ভাসিয়ে দেবে? হ্যাঁ। তার মানে সুদর্শনের বাড়ির পেছনে গঙ্গায়?
কর্নেল হঠাৎই ব্যস্তভাবে টেলিফোনের দিকে হাত বাড়ালেন। নাম্বার ডায়াল করতে থাকলেন তিনি। কয়েকবার ডায়াল করার পর বললেন, এনগেজড। কোথায় ফোন করতে চান আপনি? সুদর্শনের বাড়িতে। আমার এখন কি মনে হচ্ছে জানেন, কেউ চাইছে যে সুদর্শন আত্মহত্যা করুক। ঠিকই ধরেছ। তারপর ঘড়ি দেখে বললেন, চলো বেরোনো যাক। কোথায়? বাগবাজারে। অবনী মৈত্রের সঙ্গে এখনই দেখা করা দরকার। কুইক কুইক কুইক। আমার বেশ অস্বস্তি হচ্ছিল। সকালে কর্নেল যে বাড়ি থেকে আমরা এখানে অবাঞ্ছিত বলে চলে এলেন, সেখানে আবার যাওয়া কি ঠিক হচ্ছে? তাছাড়া একটু আগে টেলিফোনে আবার ওই কুৎসিত হুমকি। বড় বেশি ঝুঁকি নেওয়া হচ্ছে নাকি? পথে যেতে যেতে কর্নেল যেন আমার মনোভাব আঁচ করেই বললেন, ফোনে যারা হুমকি দেয় তারা কাওয়ার্ড কাওয়ার্ড। যারা সত্যি ক্ষতি করার হিম্মত রাখে না, তারা আড়াল থেকে গর্জন করে না, মুখোমুখি ঝাঁপিয়ে পড়ে। কাজেই বোঝা যাচ্ছে যে লোকটা ভীতু। ভীতু কিন্তু ধূর্ত আর ভীষণ বদমাইশ। তার উদ্দেশ্যটা অবশ্য এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। লোকটা সম্ভবত অবনী মৈত্র। কেন তাকে সন্দেহ করছো? না মানে সুদর্শন আত্মহত্যা করলে লোকটা তার ওই সাধন সঙ্গিনী গোপাকে বিয়ে করবে আর সুদর্শনের সম্পত্তির মালিক হবে। সুদর্শনের কথাটা সত্যি হলে বিয়ের আর কি দরকার? গোপাকে তো সে অবাধেই পেয়েছে, আর সম্পত্তির ভোগ দখলও সে তো করেই আসছে। সুদর্শনের কথা সত্যি হলে মানে? জয়ন্ত, অবনী মৈত্রের সঙ্গে গোপার অবৈধ সম্পর্কের কথা আমরা সুদর্শনের মুখেই শুনেছি। তবে শুধু এটুকু জানি যে অবনী মৈত্র তান্ত্রিক সাধুর মতো জীবনযাপন করে এবং গোপার উইচক্রাফটের বাতিক আছে। বাতিক কি বলছেন? আচমকা সুগন্ধ, গোলাপ কুড়ি, কফির পেয়ালায় রক্ত। কর্নেল আর কোনো কথা বললেন না। বাগবাজার স্ট্রিট দিয়ে সোজা এগিয়ে ট্রাম লাইন পেরিয়ে গঙ্গার ধারে গলির মোড়ে পৌঁছতে রাস্তার আলো জ্বলে উঠেছিল। কর্নেলের নির্দেশে গলির মুখে গাড়ি রাখলাম। গলিটা এঁকে বেঁকে গঙ্গার ঘাটেই পৌঁছেছে। বাঁকানো প্রাচীন ঐতিহাসিক ঘাটের পাশে বিশাল একটা বট গাছ। গাছটার তলা একসময় বাঁধানো ছিল, এখন একেবারে ভেঙে চুরে গেছে। এক দঙ্গল লোক বসে সেখানে আড্ডা দিচ্ছে, গাঁজায় ধোঁয়া ওড়াচ্ছে। খড় বোঝাই একটা নৌকো ঘাটে বাঁধা আছে। সন্ধ্যা স্নান এবং আহ্নিকরত কয়েকজন ধর্মানুরাগীকেও দেখা গেল। কাকের চেঁচামেচিতে কান একেবারে ঝালাপালা। একটু পরেই কাকগুলো চুপ করল। কর্নেল ঘাটের মাথায় দাঁড়িয়ে গঙ্গা দর্শন করছিলেন। জলে আলোর ঝিকিমিকি ছটা। কেউ গঙ্গার জল থেকে বিড়বিড় করে মন্ত্র জপতে জপতে উঠে আসছিল। কর্নেলের পাশে আসতেই কর্নেল বললেন, অবনীবাবু। ছায়ামূর্তিটি থমকে দাঁড়ালো। এখানে গাঢ় ছায়া। লোকটা বলল, কে? আপনার অপেক্ষাতেই দাঁড়িয়ে আছে অবনীবাবু, একটু কথা আছে। আপনারাই সকালে এসেছিলেন না গোপার ইন্টারভিউ নিতে? হ্যাঁ, এবার আপনার ইন্টারভিউ নেব। গোপা তো বলছিল আপনি নাকি প্রাইভেট ডিটেকটিভ, সুদর্শন আপনাকে ওর পেছনে লাগিয়েছে। একজন উন্মাদের কথায় আপনি। অবনীবাবু, আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে, তবে এখানে নয়। আচ্ছা, আসুন। কয়েক পা এগিয়ে বাঁদিক ঘুরে খিড়কির সেই দরজা ঠেলতেই খুলে গেল। পায়ে চলা পথের দুধারে ঝোপঝাড়, সামনে একটা মন্দির। মন্দিরের নিচে একটা চওড়া বেদি। বাড়ির পোর্টিকোর মাথায় যে বাল্ব জ্বলছে তার আলো ক্রমশ ফিকে হতে হতে এখানে কোনো ক্রমে এসে নেতিয়ে পড়েছে। অবনী মৈত্র বললেন, আপনারা এখানে একটু অপেক্ষা করুন, ভিজে কাপড় চোপড়টা আমি ছেড়ে আসি। কর্নেল বেদিতে পা ঝুলিয়ে বসলেন, আমিও বসলাম।
বাড়িটা একেবারে শুনশান স্তব্ধ। ওপরের কয়েকটা ঘরে আলো জ্বলছে। একবার কেউ একটু খক খক করে কাশলো। আমি বারবার এদিক ওদিক তাকাচ্ছি লক্ষ্য করে কর্নেল চাপা স্বরে বললেন, ওই নেই জয়ন্ত, তোমাকে বলেইছি তো, আড়াল থেকে যারা হুমকি দেয় তারা ভীতু। অবনী মৈত্র অবশ্য শিগগিরই এসে গেল। সকালে দেখা সেই বেশভূষা, তবে হাতে এখন একটা বেঁটে ছড়ি। বেদির এক প্রান্তে বসে বলল, পাগলটা বিকেলে কোথায় বেরিয়েছে, নইলে ঠিকই টের পেয়ে যেত আর এখানে এসে ঝামেলা বাঁধাতো। তা আপনার সাধন সঙ্গিনী এখন কি করছেন? কি বললেন? সাধন সঙ্গিনী? কি বলছেন মশাই? গোপা আমার শিষ্যা। সুদর্শন বলছিল ও যে সত্যি পাগল হয়ে গেছে, আপনার তো তা বোঝা উচিত ছিল। আমেরিকায় একজন সাইকিয়াট্রিস্ট চিকিৎসাও করছিলেন। সারল না বলেই গোপা কলকাতায় নিয়ে এলো। পাগলামির জন্য চাকরিও গেছে, সেটা জানেন? তাই বুঝি? গোপা তো নিজেই স্বামীর অসুখ সারাতে পারে। চেষ্টা করছে, আমিও করছি। যাকে, আপনার কি কথা আছে বললেন না তো? আচ্ছা, সুদর্শনের বাবার প্রপার্টি এই বাড়িটা, তাই না? হ্যাঁ, পিসিমশাই ছেলের নামেই উইল করে গেছেন, আর উইলের ট্রাস্টি আমি। এই বাড়ি ছাড়া ওদের কি আর প্রপার্টি আছে? আগে বলুন যে এ কথা কেন জানতে চাইছেন। পরে সবই বলবো অবনীবাবু, আগে আমার প্রশ্নের দয়া করে জবাব দিন। ব্যাংকে ফিক্সড ডিপোজিট আর কিছু কোম্পানির শেয়ার নিয়ে বড়জোর ওই লাখ 5 হবে। আর সুদর্শন কি বাবা মার একমাত্র সন্তান? হ্যাঁ, তাই বটে। সুদর্শন যদি মারা যায় তাহলে প্রপার্টি কে পাবে? সুদর্শনের স্ত্রী এবং সন্তানাদি থাকলে তারাই পাবে। উইলে এই ব্যবস্থাই আছে। আপনি কিছু পাবেন না? আমি যতদিন বাঁচব মাসোহারা পাবো 1000 টাকা করে, এখনও পাচ্ছি, অর্থাৎ নিচ্ছি। সুদর্শনের স্ত্রী বা সন্তানাদি না থাকলে কে পাবে? আপনি স্বামী ব্রহ্মানন্দের নাম শুনেছেন? চণ্ডীতলায় ওর আশ্রম। পিসমশাই ওর ভক্ত ছিলেন, কাজেই সেই আশ্রম এই প্রপার্টি পাবে। এই চণ্ডীতলাটা কোথায়? নদিয়ায় কেষ্টনগরের কাছে। আশ্রমের কেউ কি এই বাড়িতে আসেন? ডোনেশন নিতে আসে। প্রতি বছর গুরু পূর্ণিমায় ব্রহ্মানন্দজির জন্মোৎসব। টাকা দিই। আপনি তো মশাই প্রাইভেট ডিটেকটিভ, ওই ভণ্ড সাধুকে ধরিয়ে দিন না। আশ্রমের আড়ালে ড্রাগ আর আর্মস স্মাগলিং করে। গভর্নমেন্টের হোমরা চোমরা লোকেরাও সব ভক্ত। নইলে কবেই ওর মুজরুকি ফাঁস করে দিতাম। আপনি এর প্রমাণ পেয়েছেন? ধ্যান বলে জেনেছি। আশ্রমে আপনি কখনো গেছেন? না, নেমন্তন্ন করে বটে, তবে যাই না। কোপা কখনো গেছে এখানে আসার পর? কখনো না, ওকে সব বলেছি। কোপা ডাকিনীতন্ত্রের খেল দেখাবে, একটু অপেক্ষা করুন। তার মানে সুদর্শনের মৃত্যু হলে এখন প্রপার্টি পাবে গোপা? আগে হ্যাঁ। সুদর্শনের কাছে আপনি কত ফি নিয়েছেন? ফি নেওয়াটা আমার অভ্যেস নয় অবনীবাবু, কারণ আমি কোনো প্রাইভেট ডিটেকটিভ নই। তাহলে আপনি আমাদের ব্যাপারে নাক গলাচ্ছেন কেন মশাই? নাক গলানো স্বভাব থাকলে ওই ব্রহ্মানন্দের ডেরায় গিয়ে গলান দেখি। আপনার কত হিম্মত! আচ্ছা অবনীবাবু, সুদর্শন কি এখানে আসার পর ওই আশ্রমে গেছে? যেতে চেয়েছিল, তবে গোপা যেতে দেয়নি। গোপার মধ্যে হিপনোটিক পাওয়ার আছে, ইচ্ছে করলে ও যে কোনো মানুষকে দিয়ে যা খুশি করাতে পারে। ওর চোখ দুটো দেখেছেন তো? দেখেছি, দৃষ্টিতে বেশ অস্বাভাবিকতা আছে। তাহলেই বুঝুন। আপনারা
পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে গিয়েছিলেন নাকি সম্প্রতি? আগে হ্যাঁ। আপনি, আশ্চর্য, তাহলে সুদর্শন এখানে এসেই আপনাকে আমাদের পেছনে লাগিয়েছে। দেখুন মশাই, খুলেই বলি, কোপা ইন্ডিয়ান ডাকিনীদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমার সাহায্য চেয়েছিল। আমি ওকে পুরুলিয়ায় আদিবাসী এরিয়ায় নিয়েও গিয়েছিলাম। ব্যাস, এর বেশি আমি আর কিছু বলতে পারবো না। আপনি অপর্ণা রায় নামে কোনো মেয়েকে চেনেন? না, বলে অবনী মৈত্র উঠে দাঁড়ালো। আপনারা বরং এবারে আসুন, আমার জপের সময় হয়ে গেছে। আমরা উঠে দাঁড়িয়েছি, সেই সময় কেউ বলে উঠল, কর্নেল সরকার, প্রত্যেক ফ্যামিলির রাইট অফ প্রাইভেসি আছে। আই ওয়ার্ন ইউ, ডোন্ট ইন্টারফেয়ার। আরে মিসেস সান্যাল যে, আপনি কিন্তু বিপন্না, সাবধানে থাকবেন। দ্যাটস নট ইউর বিজনেস, ওল্ড ম্যান। গো অ্যাওয়ে, আই সে গো অ্যাওয়ে। আমরা খিড়কির দরজা দিয়ে বেরিয়ে এলাম। অবনী মৈত্র দরজা বন্ধ করে দিল। গলি রাস্তায় গিয়ে বললাম, সাংঘাতিক মেয়ে তো। বেচারা সুদর্শনের জন্য তো আমার ভয়ই হচ্ছে। গাড়িতে ওঠার পর কর্নেল বললেন, এবার নাটকটা জমে উঠবে আশা করি। কর্নেলের অ্যাপার্টমেন্টে ফিরলে ষষ্ঠীচরণ বলল যে বাবা মশাইকে একটা মেয়ে ছেলে ফোন করেছিল। আমি বললাম উনি বেরিয়েছেন, তখন বলল পরে ফোন করব। ড্রয়িং রুমে ঢোকার মুখেই টেলিফোন বাজল। কর্নেল বললেন, ওই যে ফোন করেছে, তুই একটু কফি নিয়ে আয় তো শিগগির। ষষ্ঠীচরণ ফোনকে আবার ফোং বলে। কর্নেলের মুখেও ফোন শুনলে সে বেজার হয়, তুম্ব মুখে চলে গেল। বুঝলাম কফিটা প্রচণ্ড কড়া হবে। ফোন তুলে সাড়া দিয়ে কর্নেল বললেন, বলো অপর্ণা, গিয়েছিলে? হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, তারপর? হুম, ঠিক আছে, সময় মতো আমাকে সব জানিও। টেলিফোন রেখে ইজি চেয়ারে বসে কর্নেল বললেন, অপর্ণা আমার এখান থেকে সোজা সুদর্শনের বাড়ি গিয়েছিল। গেটের কাছে দাঁড়িয়ে কারো সাড়া শব্দ পায়নি, তখন বাড়ি ফিরে আসে। তা বাড়ি ফিরে দেখে সুদর্শন ওর জন্য অপেক্ষা করছে। বাহ, তারপর? অপর্ণাকে নাকি শেষ দেখা দেখতে গেছে। শুনে অপর্ণা ওকে অনেক বুঝিয়েওছে, এমনকি অপর্ণার মাও বুঝিয়েছেন। রাত্রে ওখানে থাকার জন্য পিড়াপিড়িও করেছেন, তবে সুদর্শন থাকেনি। ভদ্রলোক তো সত্যি বদ্ধ পাগল। তবে আজ রাত্রে সে আত্মহত্যা করবে না বলেছে। চণ্ডীতলা আশ্রমে তার বাবার গুরুদেবের কাছে যাবে, তাকেও নাকি সব কথা জানিয়ে বিদায় নেবে। ফিরে এসে সে আত্মহত্যা করবে। কর্নেল, ব্রহ্মানন্দজি কি করবেন আমি বাজি রেখে বলতে পারি। তাই নাকি? তা বলো দেখি, শুনি। ওর আত্মহত্যায় সায় দেবেন, তবে তার আগে সব প্রপার্টি আশ্রমের নামে লিখিয়ে নেবেন। ওইসব সাধু শিষ্যদের মধ্যে দুধে অ্যাডভোকেট থাকা তো স্বাভাবিকই। ব্রহ্মানন্দজি ওকে বলবেন, তুই যখন মরবে ঠিক করেছো মরো, তবে তুমি মরলে তোমার প্রপার্টি ওই খারাপ মেয়ে ছেলেটা পাবে, সেটা কি ঠিক? দেখো জয়ন্ত, উইলে সত্যি কি আছে আমরা কিন্তু এখনো জানি না। অবনী মৈত্র তো মিথ্যেও বলতে পারে। তবে শুধু এটুকু বুঝেছি, সুদর্শনের বাবার গুরুদেবের সঙ্গে সম্ভবত শত্রুতা তার আছে। এটা অবশ্য খুবই স্বাভাবিক। অবনী নিজে একজন তান্ত্রিক, কাজেই সে নিজেও ও বাড়িতে কিংবা অন্য কোথাও আশ্রম করতে চাইবেই। আর গোপা হবে তার সাধন সঙ্গিনী। এই সময় ষষ্ঠী কফি আনলো। কফিতে চুমুক দিয়ে কর্নেল বললেন, তোমার থিওরিটা মন্দ না,
তবে তার আগে জানা দরকার যে উইলে আছেটা কি সত্যি সত্যি। কলকাতার অ্যাটর্নি মহলে আমার কিছু জানাশোনা আছে। সুদর্শনের বাবা সদানন্দবাবু কার মক্কেল ছিলেন সেটা একবার জানা দরকার। সুদর্শনের বাবার নাম আপনি জানেন? ওদের ঘরের দেওয়ালে একটা ছবিতে নাম এবং জন্ম মৃত্যুর তারিখ লেখা আছে। ও ও, আমি আসলে ওসব লক্ষ্য করিনি। কর্নেল চুপচাপ কফি খেতে থাকলেন। ওর মুখ দেখে টের পাচ্ছিলাম যে ষষ্ঠী কফিটা প্রচণ্ড কড়া করেছে। আমারটা অবশ্য স্বাভাবিক। একটু পরে কর্নেল চুরুট ধরিয়ে বললেন, অবশ্য ওই ঘরে সুদর্শনের মায়ের ছবি দেখিনি। সুদর্শন নিজের ঘরে রেখেছে নিশ্চয়ই, রিং করে জেনে নিন না। ওকে আর পাচ্ছি কোথায় জয়ন্ত? অপর্ণাকে বলেছে আজ রাত্রেই নাকি ট্রেনে কৃষ্ণনগর চলে যাবে। তারপর তো আর চণ্ডীতলা যেতে অসুবিধে নেই। সাইকেল রিক্সা বা এক্কা গাড়ি পাওয়া যায় সব সময়। নদীর ধারে নাকি বেশ বড়ই আশ্রম। আচ্ছা কর্নেল, আপনি গোপাকে বিপন্ন বললেন কেন? সুদর্শন ওকে মার্ডার করবে বলে, নাকি নিছক ভয় দেখিয়ে এলেন? ব্যাপারটা আমার নিজের কাছেও স্পষ্ট নয়, তবে আমার ইনটুইশন বলছে। এনিওয়ে, শুধু এটুকু বলতে পারি, গোপাকে যেন কেউ বা কারা টোপ হিসেবে ব্যবহার করছে। সুদর্শন দৈবাত মারা গেলে গোপার খুবই বিপদ। একটু বুঝিয়ে বলুন তো দেখি। এই মুহূর্তে কিছু বুঝিয়ে বলা আমার পক্ষে সম্ভব নয়। বলে কর্নেল উঠে দাঁড়ালেন। বইয়ের র্যাক থেকে সেই প্রকাণ্ড বইটা নিয়ে এলেন। টেবিল ল্যাম্প জেলে বইটার পাতা খুললেন। জিজ্ঞাসা করলাম, ওটা কি বই কর্নেল? মার্লক মতির লেখা দ্য ফেনোমেনোলজি অফ পারসেপশন। মানসিক অসুখ বিসুখ নিয়ে সিরিয়াস দার্শনিক আলোচনা। ও, তা আমি বরং উঠি, বড্ড টায়ার্ড। উঠবে? বেশ, এসো। কর্নেল বইয়ের পাতায় মন দিলেন, আমিও বেরিয়ে এলাম। ষষ্ঠী দরজা বন্ধ করতে এসে ফিক করে হেসে চাপা স্বরে বলল, বাবা মশাইরে খুব জব্দ করছি, অর্ধেক কাপও খেতে পারেননি দেখো। আপনারটা কিন্তু কড়া করিনি। ষষ্ঠী, কফি এবারে তেতো করলে ওই লিন্ডাদের কুকুরটা এনে ঘরে ছেড়ে দেব। ষষ্ঠীর মুখ আবার বেজার। সে আবার কুকুরকে বড্ড ভয় করে। পরদিন সকালে চা খেতে খেতে খবরের কাগজগুলোয় চোখ বুলাচ্ছি, এমন সময় টেলিফোন। সাড়া দিতেই কর্নেলের কণ্ঠস্বর ভেসে এলো, সুপ্রভাত ডার্লিং। সুপ্রভাত সুপ্রভাত বস। তা কোনো খবর আছে? আছে। তুমি একবার শ্যামপুকুর থানায় চলে এসো দেখি, অপেক্ষা করছি। থানায় কেন? সুদর্শন মারা গেছে। কোথায়, কিভাবে মারা গেল? তার তো রাত্রে ওই চণ্ডীতলা আশ্রমে যাওয়ার কথা। যে কোনো কারণেই হোক সুদর্শন আর চণ্ডীতলা যায়নি, নিজের ঘরেই মারা গেছে। টেবিলে একটা সুইসাইডাল নোটও পাওয়া গেছে। তুমি একবার চলে এসো দেখি, ফোনে সব বলা যাবে না। ব্রেকফাস্ট না করে বেরিয়ে পড়লাম। আমি সাধারণত 10টায় ব্রেকফাস্ট করি, আর এখন 9টা বাজে। শ্যামপুকুর থানার সামনে গিয়ে দেখি কর্নেল অপেক্ষা করছেন। গাড়িতে উঠে বললেন, সুদর্শনের বাড়িতে চলো, বডি তো মর্গে চলে গেছে। পুলিশকে অবশ্য কিচ্ছু জানায়নি। পুলিশ ওই সুইসাইডাল নোটটা পেয়েছে। দ্যাটস এনাফ ফর দেম। সুদর্শনের হাতের লেখা? হ্যাঁ হ্যাঁ, ওর প্যাডে ওরই হাতের লেখা। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় ইত্যাদি। ওসি বললেন হাতের লেখার নমুনা তিনি পেয়েই আছেন। আপনি কি করে খবর পেলেন? ভবতারণ, সে আমাকে ফোন করেছিল।
সুদর্শন গত রাত্রে প্রায় 1টায় বাড়ি ফেরে। ভবতারণকে আমার নাম্বার দিয়ে বলেছিল যে কিছু ঘটলে যেন এই নাম্বারে রিং করে জানিয়ে দেয়। ট্যাক্সি করে গিয়ে দেখেই পুলিশ এসে গেছে, আর আমাকে তো আবার কনস্টেবলরা ঢুকতেই দিল না। অগত্যা থানায় চলে গেলাম। তখন কটা, ওই 8টা বাজে। বাঁয়ের গলি দিয়ে শর্টকাট করো। গলিতে সুদর্শনের বাড়ির গেট বন্ধ। সামনের দিকের রাস্তার লোকেরা ভিড় করে আছে। হর্ন বাজানোর পর অবনী মৈত্রকে পোর্টিকো ছাদে দেখতে পেলাম। তারপর ভবতারণ দৌড়ে এসে গেট খুলে দিল। আপনারা শুনছিলেন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ডাকিনী তন্ত্র গল্পটির প্রথম পর্ব। এই গল্পের দ্বিতীয় পর্ব জানতে শুনতে থাকুন গল্পের বৈঠক। আর গল্পের বৈঠকের অন্যান্য গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ এই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজকে তবে এ পর্যন্তই। পরে আবার দেখা হচ্ছে এই গল্পেরই দ্বিতীয় পর্বের সঙ্গে। নমস্কার।